যে সকল চাষি ভাইরা আমাকে কমেন্ট করেছেন যে লাউ চাষ নিয়ে ভিডিও বানান দাদা, লাউ চাষের ভিডিও আমরা দেখতে চাই, তো তাদেরকে ডেডিকেট করে অবশ্যই এই ভিডিওটা নিয়ে আসা। পিছনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মালচিং পেপারে এখানে লাউ বীজ রোপণ করা হয়েছে। আর তাছাড়া আমরা লাউ চাষ করবো নাই বা কেন? শশার পরে প্রফিটেবল বা সবচেয়ে বেশি টাকা অর্জন করার একটাই সবজি থাকে, সেটা হলো লাউ। এই লাউয়ের কথা না বললেই নয়। এই লাউ হচ্ছে 90% জল দিয়ে তৈরি। বাজারে এর ডিমান্ড প্রায় সবসময়ই থাকে। তাই আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন ছোট লাউ বীজ থেকে ছোট গাছের পরিচর্যা আমরা কিভাবে করব। এই গ্রীষ্মর টাইমে লাউ চাষ করতে গেলে এই যে আবহাওয়ার উপর নিচে হচ্ছে, ধরে নিন আজকে বসালেন, আপনার 2-3 দিন পরে বৃষ্টি হয়ে গেল, ছোট অবস্থায় চারা বৃষ্টি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের ওষুধ বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। শুধু সেটাই নয়, গাছের মধ্যে কি এমন সার দিয়ে গাছকে তুলবো যাতে গাছ কিন্তু শেষ দিন পর্যন্ত একভাবে ছোটে। তো সেই সকল জিনিসগুলি শেষ দিন পর্যন্ত জানার জন্য কি করতে হবে? অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকতে হবে। যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যান, তাহলে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আপনি আর ভবিষ্যতে মিস করে দেবেন। তাই অতি অবশ্যই বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ট্যাপ করে এভাবে আমাদের পাশে থাকুন। চলুন মূল ভিডিওতে আসা যাক। সবার প্রথম একটা জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনাকে কিন্তু প্রথমে নির্ধারিত করতে হবে আপনি কিভাবে লাউ চারা লাগাবেন জমিতে বা লাউ গাছ লাগাবেন জমিতে। যদি ভাবেন যে এরকম মালচিং দিয়ে এইভাবে এ প্যাটার্ন টাইপের মাচা করে করবেন, এই পেছন দিকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মাচার মধ্যেই হবে এটা। তো এই লাউ গাছগুলো বড় হবে আর মাচার মধ্যে উঠে যাবে, মানে ওই যে খুঁটি রয়েছে খুঁটির মধ্যে উঠে যাবে। তো এই যেভাবে সিস্টেম চলছে, এই সিস্টেমটা পশ্চিমবাংলার নর্মাল চাষিরা কিন্তু খুব কম করে থাকে। এগুলো যারা একটু অ্যাডভান্স চাষি, যাদের পকেটে একটু খরচা করলেও কোনো রকম কিছু যায় আসে না, সেই সকল চাষিরা কিন্তু এই জিনিসটা করে থাকে। বাকি নর্মাল চাষিগুলো কি হয় যে আমরা মাটিতেই করলাম, ভাই মাটির হিসাবে বলো কি করা যায়। তো সেই কথা মাথায় রেখে মাটিতে যদি আপনারা থানা দিতে চান বা মাদা করতে চান, প্রত্যেকটা মাদায় 3টের বেশি লাউ বীজ পুঁতবেন না। সবচেয়ে বড় ব্যাপার এটা, 3টের বেশি লাউ বীজ দেবেন না। কারণ কি হবে, 3টের বেশি যদি লাউ বীজ দিয়ে থাকেন, তাহলে ওই চারাগুলো কিন্তু বলবে ভাই আমি খাবো, ও বলবে আমি খাবো, এই যে মারামারির একটা ব্যাপার দেখা যাবে ওর মধ্যে। তাই একটা চারা হয়তো দেখবেন বিশাল গ্রোথ হয়েছে, আর একটা চারা দেখবেন ওই খাদ্যের অভাবে ছোট হয়ে বসে আছে, ফুল ফল কম আসছে। এবং তার পরের করণীয় কাজ যেটা, সেটা হচ্ছে দেখুন, লট জাতীয় ফসল সবসময় কিন্তু জৈব চাই, আপনাকে কিন্তু জৈব জমিতে দিতেই হবে। তো সেই কথা মাথায় রেখে পুরো জমিটাতে আপনার জৈব দিতে লাগে না লাউ চাষে। যখন আপনি মাদা করছেন, একটা মাদা থেকে একটা মাদার দূরত্ব হবে 4.5 থেকে 5 ফিট, এবং লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে ওই একই প্রায় 5 ফুটের উপরে দিলে সবচেয়ে ভালো হয়। আপনি 5 ফুট দিলেই চলুন, খুব সুন্দর হবে। তো প্রত্যেক মাদা পেছনে মেনে চলুন 1 কেজি করে জৈব সার, বা জৈব সার না পেলে আপনি ভার্মি কম্পোস্ট, যেটা একদম ফ্রেশ কোয়ালিটি টপ মার্কেটে যেটা ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, সেই ভার্মি কম্পোস্ট 1 কেজি মাদা প্রতি। এবং তার সঙ্গে কি দেবেন, ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। ওটাকে আপনি 2 দিন পর্যন্ত ওই ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে কোনো ছায়া জায়গায় রেখে দেবেন, প্রত্যেক মাদা প্রতি 1 কেজি। এবার যদি আপনার 100টা মাদা হয়, তাহলে 100 কেজি ভার্মি কম্পোস্ট আপনাকে দিতে লাগবে। এবং এই 2 দিন ভার্মি কম্পোস্ট রাখার পর ট্রাইকোডার্মা ভিরিডির সাথে, তাহলে কি হবে, ট্রাইকোডার্মা ভিরিডি তো এক ধরনের জীবাণু, এই জীবাণুটা ভার্মি কম্পোস্টের সাথে ভালোভাবে মিশে যাবে। যেই মিশে যাবে, আপনার কিন্তু 2 দিনের মধ্যে সেই জীবাণুটা তৈরি হয়ে গেল। এবং প্রত্যেক মাদা প্রতি 1 কেজি করে, 3টে গাছ থাকবে, 3টে গাছের সঙ্গে 1 কেজি ওই ভার্মি কম্পোস্ট ভালো করে দিয়ে দেবেন। এবং ভার্মি কম্পোস্টটা কেন দিতে বলছি, দেখুন এখন প্রচন্ড গরম, মানে আজকে এতটা গরম এখান থেকে ঘাম গড়িয়ে নিচে পড়ছে, আবার হয়তো কালকে সন্ধ্যাবেলায় দেখবেন দুম করে বৃষ্টি হয়ে গেল। তো এই গরম বৃষ্টির জন্য কিন্তু উইল্ট ডিজিজ, মানে ঢলে পড়া থেকে শুরু করে গাছের কাণ্ড ফেটে রস পড়া থেকে শুরু করে এই সকল জিনিসগুলো লাগতেই থাকে জমিতে। তাই ভার্মি কম্পোস্টের সাথে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিলাম, মানে আমি আমার জমিকে প্রথম থেকেই প্রিভেন্টিভ রূপেই কিন্তু আমি সুরক্ষাটা প্রদান করে দিলাম। আশা করছি সব চাষি ভাইদেরকে বোঝাতে পারলাম। এইবারে চারা রোপণ করে দেওয়ার পরে আপনাকে কিন্তু গাছের মধ্যে কোনো রকম আর রাসায়নিক সার দিলে চলবে না। আপনি জমিতে কোনোভাবেই একটা দানা যেন রাসায়নিক সার, মানে অনেক চাষিরা কিন্তু এখনো পর্যন্ত জানে না যে রাসায়নিক সার কি জিনিস, জৈব সার কি জিনিস।
রাসায়নিক সার মানে হলো ডিএপি, 10-26, ইউরিয়া, এই সকল কেমিক্যাল ফার্টিলাইজারগুলোকে বলা হয় রাসায়নিক সার। তো এই রাসায়নিক সার কিন্তু জমিতে কোনোভাবেই ভার্মি কম্পোস্ট এই জৈব সারের সাথে মেশাবেন না বা দেবেন না। মিনিমাম যদি দিতে লাগে মিনিমাম 15 থেকে 16 দিন কিন্তু দেবেন না। আর গাছে একবার সার দেওয়ার পর তো মিনিমাম ধরুন 25 দিন থেকে 28 দিন কোনো সার না দিলেও গাছ ওইটা খেতে খেতেই গাছ বড় হয়ে ওঠে। এইবারে ওই 28-30 দিন পর্যন্ত যদি আপনার জৈব সারে কাজ চলছে, তাহলে তারপরে আপনাকে দিতে লাগবে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার। দেখুন, আজকে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট সার চাপানটা আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি মনে হচ্ছে আমার এইটা আলু জমি, ধরে নিন আপনি আলু চাষ করেছেন, তারপরে এই লাউ লাগিয়েছেন, তাহলে কিন্তু এতটাও পরিমাণেও আপনার গোবর জৈব বা এই রাসায়নিক সার লাগে না। ওই আলু জমিতে যে সারটা আছে সেটাই গাছটা খেয়ে কিন্তু বড় হয়ে ওঠে বেশিরভাগ। মানে আলুতে তো শেষ হয় না সারটা। আলু যখনই কন্দ হয়ে যায় তখন কিন্তু সারটা সে আর খায় না, খাওয়া বন্ধ করে দেয়, তখন পাতার উপর থেকে সে নিতে শুরু করে, তখন ওই সারটা মাটিতেই রয়ে যায়। বা ডিএপি, 10-26 কেমিক্যাল যা দিয়েছেন এগুলো কিন্তু মাটিতেই রয়ে যায়। পরবর্তীকালে যখন কিছু লাগাবেন এই আলুর সারটা খেয়ে খেয়ে কিন্তু গাছ বড় হয়ে ওঠে। আর যেহেতু লাউয়ের মতো সবজি, তো এটা বিশাল একটা কিছু চাপান সার দিতে প্রয়োজন হয় না। এইবারে ঘটনা হলো এই কুমড়ো, লাউ, এই সকল সবজিতে কি করে, ছোট্ট ছোট এক ধরনের দেখবেন লাল রঙের পোকা দেখতে পাওয়া যায়, যেটাকে রেড পাম্পকিন বিটেল বলা হয়। সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কোন সবজিতে? কুমড়োতে। রেড পাম্পকিন বিটেল কি করে, পাতাটাকে কিন্তু উপর থেকে ঝাঁঝরা করে দেয়। যখনই ঝাঁঝরা করে দেবে পাতা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারবে না, আর গাছের পাতা তো গাছের রান্নাঘর। যখনই রান্না করতে পারবে না গাছ কিন্তু বেড়ে উঠবে না, না বেড়ে উঠলে আপনার ডগা না ছাড়লে কিন্তু ফুল ফল পরিমাণ, মানে ওয়েদারের সঙ্গে গাছ যতটা বড় হওয়ার কথা ততটা গ্রোথ সে গাছ হবে না। রেড পাম্পকিন বিটেলের জন্য বিশাল কিছু আমাদেরকে খরচা করতে হয় না বা বিশাল কিছু দিতে হয় না। এটা ওই সাকিং পেস্ট গ্রুপেরই জিনিস বলতে পারেন। এরা যদিও চুষে খায় না, পাতাটাকে খায়, তবুও কিন্তু সাকিং পেস্ট যে সকল টেকনিক্যালে যায় সেই টেকনিক্যালে কিন্তু আপনি এই পোকাকে ছাড়িয়ে দিতে পারবেন। প্রথম হচ্ছে ডাইনোটিফুরন, ডিনোটিফুরন থেকে শুরু করে আপনার বলতে পারেন থাইমিসোক্সম, ঠিক আছে। তাছাড়াও যে সকল আপনাদের লোকাল বাজারে যে টেকনিক্যাল চলছে সেই টেকনিক্যাল স্প্রে করলে কিন্তু রেড পাম্পকিন বিটেলটা প্রথম থেকেই আপনার জমিতে চলে যায়। তার জন্য বিশেষ কিছু মাথা ঘামাতে হয় না। এবারে গাছ ঠিক দুটো একটা করে যখন ফুল আসবে বা ফল আসবে, তখন থেকে কিন্তু অরিজিনাল লাউয়ের পরিচর্যা শুরু হয়। বা লাউয়ের ডগা যখন 12 পাতা 14 পাতা হয়ে যাবে, তখন কিন্তু লাউয়ের অরিজিনাল বা আসল পরিচর্যা শুরু হয়। ওখান থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা লাভ করবেন জমি থেকে, কতটা লোকসান নেবেন আপনার জমি থেকে। তো লাউয়ের এরকম আরো ভিডিও, মানে দু একটা লাউ ধরছে বা দু একটা ফুল আসছে, সেই সময়ে কতটুকু সার চাপান দেবো, আর সেই সময়ে গাছে দেখবেন বহুত ভয়ানক ভয়ানক রোগ আসে। যেমন একটা আপনাকে উদাহরণ দিই, কাণ্ড ফেটে আঠা পড়া, লাউয়ের ফুলজালি লাল হয়ে ঝরে পড়ে যাওয়া, ডগা থেমে যাওয়া, তাছাড়াও পুরুষ ফুল বেশি আসা, এই সমস্ত রোগগুলো কিন্তু আপনার লাউ জমিতে আস্তে আস্তে আসতে থাকবে। তো তার জন্য আমরা কি করব? এই জিনিসগুলো কিন্তু অনেক চাষির অজানা। এই সমস্ত জিনিসটা আমি আপনাদেরকে জানাবো। লাউ গাছটা একটু বড় হতে দিন, তার সাথে সাথে আমি এখানে এসে সময় বুঝে আপনাদেরকে জানাবো। তার জন্য কি করতে হবে, যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়ে যান এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। চলুন এই ভিডিওটা আজকে ছোটোর মধ্যেই রাখলাম, দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক ভিডিও নিয়ে। যদি লাউ চাষের ভিডিও লাগে বা তার পরের স্টেজের ভিডিওগুলো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আবার 5 থেকে 7 দিন বা 7 দিন পরে এই জিনিসটাকে আপলোড করার। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।